14 বছর বয়সী রেজিনা ওয়াল্টার তার 18 বছর বয়সী বয়ফ্রেন্ড রিকি জোনাসের সাথে পালিয়ে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হয়। তারা দুজনে মেক্সিকো যাওয়ার উদ্দেশ্যে একটা ট্রাকে লিফট নেয়। আর এটাই ছিল যে কেউ তাদেরকে লাস্ট জীবিত দেখছে। তো কি হয়েছিল রেজিনা ওয়াল্টার এবং তার বয়ফ্রেন্ডের সাথে, আজকের স্টোরিতে আমরা এটাই জানবো। আসসালামু আলাইকুম, আমি স্নিগ্ধা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে চলে আসলাম নতুন একটা স্টোরি নিয়ে। আর এই স্টোরির সাথে সাথে ভিডিও আকারে আমার বিজনেসের যে কোনো একটা প্রোডাক্টের সেলাই ভিডিও আকারে দেখানো হবে। আপনারা যদি বিভিন্ন ধরনের হাতের কাজের প্রোডাক্ট, ট্রেডিশনাল হাতের কাজের প্রোডাক্ট পছন্দ করে থাকেন, তাহলে আমার পেজের লিঙ্ক নিচে দেয়া থাকবে, আপনারা চাইলে ঘুরে আসতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর আজকে যে স্টোরিটা নিয়ে আমি কথা বলতে যাচ্ছি সেটা সম্পর্কে যাবতীয় যে ইনফরমেশন সব ইন্টারনেট থেকে নেওয়া, কোনো কিছু আমার মন করা না। অথবা এখানে আমি যা কিছু বলবো কাউকে ছোট করা বা কাউকে হেয় প্রতিপন্ন করা আমার উদ্দেশ্য না। আমার সেলের ভিডিওটা না মাঝে মাঝে কেঁপে যাচ্ছে, এটার কারণ হচ্ছে আমার বিড়ালটা খুবই জ্বালাচ্ছে। আমি একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, দেখেন ও কেমন করতেছে। এরকম আমি কাজ করতে নিলেই ও এরকম এসে এরকম কাজের সামনে শুয়ে থাকে, ধাক্কা দিতে থাকে। তো এই কারণে ভিডিওটা যদি মাঝে মাঝে কেঁপে যায়, আপনারা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন, আপনারা কিছু মনে করবেন না। আর এই যে স্টোরি, সত্য ঘটনা, এটা রিলেটেড যে পিকচারগুলো সেগুলো আমি মাঝখানে মাঝখানে দিয়ে দেওয়ার চেষ্টা করব। আর যে প্রোডাক্টের সেলাই দেখানো হবে সেটার যে ফুল প্রোডাক্টের যে কমপ্লিট যে পিকচার সেটাও আমি ভিডিও শেষে দিয়ে দিব। 1975 সালের 5 মে রেজিনা হিউস্টনের টেক্সাসে জন্মগ্রহণ করে। তো রেজিনার পুরো নাম থাকে রেজিনা কে ওয়াল্টার। রেজিনার মায়ের নাম থাকে ক্যারোলিন ওয়াল্টার এবং বাবার নাম থাকে জেরি ওয়াল্টার, এবং ওর একটা বড় বোনের নাম ডায়ানা, এবং ওর একটা ভাই আছে। তো ভাই সম্পর্কে কোথাও কোনো ইনফরমেশন পাওয়া যায় নাই। আর ওরা যেটা বলতে হয় যে ওদের ফ্যামিলি সম্পর্কে ওরা খুব হ্যাপি ছিল, বাবা মা এবং 3 ভাই বোন, খুব সুখী সংসার। কিন্তু প্রবলেমটা হয় যখন ওর বড় বোন মাত্র 12 বছর বয়সে, তখন রেজিনার বয়স মাত্র 6 বছর, আত্মহত্যা করে। তো ওর বড় বোন মাত্র 12 বছর বয়সে একটা মেয়ে কেন আত্মহত্যা করছে এটাও কোথাও পাওয়া যায় নাই। কিন্তু কেমন না, একটা মাত্র 12 বছর বয়সে একটা মেয়ে আত্মহত্যা করলো। তো তখন আসলে ওদের সংসারে অনেক রকম প্রবলেম হয়। বাবা মা দুজনকে ব্লেম করতে থাকে। বাবা মায়ের সাথে ঝগড়াঝাটি, মা বাবার সাথে ঝগড়াঝাটি যে তোমার কারণে মেয়ে আত্মহত্যা করছে। ওদিকে বাবা মাকে বলতেছে তোমার কারণে আত্মহত্যা করছে, তুমি দেখে রাখো নাই। তো এগুলি নিয়ে যখন দুজনের মধ্যে ঝগড়াঝাটি এমন পর্যায়ে যায় যে দুজনে ডিভোর্স নেওয়ার সিদ্ধান্ত নেয়। তো এরপরে রেজিনার বাবা মার ডিভোর্স হয়ে যায়, এবং ডিভোর্সের পরে কাস্টাডিটা মানে ওর আর ওর ভাইয়ের কাস্টাডি পায় ওর বাবা। আর রেজিনার ভাই ওর বাবার কাছেই হিউস্টনেই থাকতে থাকে। আর ওর মা হিউস্টনের কাছেই মনে হয় প্যাসাডিনাতে থাকে। তো ওরা হচ্ছে মাঝে মাঝে মায়ের কাছে থাকতে যেত, রেজিনা আর রেজিনার ভাই। তো এভাবে কয়েক বছর কাটার পরে সময় চলে আসে 1990 সালের ফেব্রুয়ারি মাস। তো রেজিনা আর ওর ভাই বরাবরের মতোই ওর মায়ের কাছে থাকতে আসে। তো ফেব্রুয়ারি মাসের 4 তারিখে রেজিনা রাত 9:30টার দিকে ওর মাকে বলতে থাকে যে আমার এক ফ্রেন্ড আসছে, আমি ওর সাথে দেখা করতে যাব। স্বাভাবিক, এত রাতে মা 14 বছরের একটা মেয়েকে তো বাইরে যেতে দিবে না। তো মা ওকে সরাসরি না করে দেয় যে তুমি যাবে না। আর নর্মালি 13-14 বছরের ছেলে মেয়েদের মধ্যে যেরকম একটা মানে সিচুয়েশন দেখা যায় ওদের স্বভাবে, যে ওরা হচ্ছে বাবা মা কিছু বললে যেতে দিল না কেন, করতে দিল না কেন, তো বাবা মার সাথে লিটারালি ঝগড়া করতে থাকে, জিদ করতে থাকে। তো রেজিনাও সেরকমই ঝগড়া করতে থাকে যে এখন আমি বড় হয়েছি, তুমি আমাকে যেতে দিবা না কেন। তো এরকম মানে সিচুয়েশনে ওর মার সাথে অনেক রাগারাগি হয়। তো রাগারাগি করতে করতে এক পর্যায়ে রেজিনা রাগ করে বাসা থেকে বের হয়ে যায়, ধাম করে দরজা মানে লাগায় বাসা থেকে বের হয়ে যায়। তো ওর মাও রাগ থাকে, অতটা পাত্তা টাত্তা দেয় না যে মেয়ে রাগ হয়ে চলে গেছে। ওর মারও স্বাভাবিক জিদ লাগতে থাকে। তো এরপরে ক্যারোলিন ওর বাবা রেজিনার বাবা জেরিকে ফোন দেয়। তো ফোন দিয়ে জিজ্ঞেস করতে থাকে যে রেজিনা তোমার কাছে গেছে নাকি। যেহেতু সারা রাত সারাদিন মেয়ে বাসায় ফিরে নেই, তো ক্যারোলিন ভাবে যে হয়তো বা বাবার কাছে চলে গেছে। তো জেরি যখন বলে যে না, যে মানে রেজিনা তো আমার কাছে আসেনি, রেজিনা তো তোমার কাছেই, এবার দুজনে মিলে টেনশনে পড়ে যায়। তো এরপরে তারা দুজনে মিলে রেজিনার যত ফ্রেন্ড আছে সবার সাথে যোগাযোগ করে জিজ্ঞেস করতে থাকে যে রেজিনা তাদের ওখানে গেছে কিনা। এবং আলটিমেটলি রেজিনাকে কোথাও পাওয়া যায়নি, রেজিনা কোনো ফ্রেন্ডের সাথেও নাই। তো তারপরে তারা পুলিশের কাছে গিয়ে কমপ্লেন করে যে রেজিনাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তো প্রথমে পুলিশ বলতে থাকে যে রেজিনা যেহেতু বারবার এরকম মানে রাগ করে এর আগেও অনেকবার বের হয়ে গেছে, আবার চলে আসছে, তো আপনারা ওয়েট করেন, আপনাদের মেয়ে চলে আসবে। কিন্তু ওর বাবা মা বলতে থাকে যে হ্যাঁ রেজিনা ঠিক আছে, রেজিনা বারবার রাগ করে চলে যেত, আবার চলে আসতো, কিন্তু 4-5 ঘন্টার বেশি ও কখনো বাইরে থাকে না। আর এরকম রাতভর বাইরে মানে সারা রাত ফিরে নেয়, সারাদিন ফিরে নেয়, এরকম তো কখনো হয় নাই। এবং যদিও কখনো ওর দেরি হতো, তাহলে ও অবশ্যই ফোন করে বাসায় জানায় দিত যে ওর দেরি হয়েছে, যাতে বাবা মা টেনশন না করে। তো রেজিনা এরকম কখনো করে নাই।
তো তারপরে তো আর কিছু করার থাকে না, পুলিশের বাবা মার ওরা খুঁজতে থাকে। আর আর সারা শহরে হচ্ছে রেজিনার মিসিং পোস্টার টাঙায় দেওয়া হয় বড় বড় ছবি দিয়ে। তো এরপরে এরকম খুঁজতে খুঁজতে 5 দিন চলে যায়। 5 দিন ধরে রেজিনার কোনো রকম কোনো সংবাদ মানে কিছুই পুলিশ খুঁজে পায় না। তো এরকমভাবে খুঁজতে খুঁজতে 5 দিন কেটে যায়। আর 6 দিনের দিন রেজিনার মা ক্যারোলিনের কাছে একটা ফোন কল আসে। তো যে ফোন করে সে নিজের পরিচয় দেয় না, কিন্তু সে বলে যেদিন রেজিনা বাসা থেকে বের হয়ে মানে চলে গেছে সেদিন সন্ধ্যায় সে রেজিনাকে 2টা ছেলের সাথে কথা বলতে দেখছে, এবং এই 2টা ছেলের নামও সে বলে। একটা ছেলে হচ্ছে 18 বছর বয়সী রিকি লি জোন্স, এবং আরেকজন হচ্ছে 17 বছর বয়সী বিলি ওয়েন গেবস। তো এই রিকি আর বিলি আসলে কে ছিল, আর এদের সাথে রেজিনারই বা কী সম্পর্ক? তো তারপরে রেজিনার মা যখন এটা জানে, তারপরে সে পুলিশের কাছে গিয়ে বলে যে এরকম এরকম আমার কাছে ফোন আসছে, তারপরে এরকম বলছে। তখন হচ্ছে গিয়ে পুলিশ সাথে সাথেই রিকি আর বিলির নাম শুনে সাথে সাথেই না পুলিশ ওদেরকে চিনতে পারে এরা দুজন কারা। সেটার কারণ হচ্ছে এরা কন্টিনিউ জেলে এদের যাতায়াত ছিল। এরা হচ্ছে এলাকার মধ্যে ওই যে সিসকা টাইপের চোর থাকে না ছোটোখাটো, আর হচ্ছে মারামারি গুন্ডা বদমাশ টাইপের, এরকম এদের কাজ ছিল এলাকায় ছোটোখাটো চুরি করা আর হচ্ছে মারামারি করা। তারপরে পুলিশ ধরে এদেরকে জেলে দিয়ে দিত। এটা কিছুদিন, যেহেতু বড় কোনো অপরাধ না, এরা বেরোয় যেত কয়েকদিন জেল খেটে, আবার কিছু না কিছু করতো, চুরি করতো, মারামারি করতো, আবার এদেরকে ধরে পুলিশ জেলে দিয়ে দিত, আবার কয়েকদিন জেল খেটে এরা বেরোয় যেত। তো এরকমই তাদের দিন চলতেছিল। তো তারপরে পুলিশ হচ্ছে বিলি আর রিকিকে খুঁজতে থাকে। তো খুঁজতে খুঁজতে যেদিন হচ্ছে এই ঘটনা ঘটে, ফোন আসে রেজিনার মায়ের কাছে, ওই দিন সন্ধ্যার দিকে বিলিকে পুলিশ ধরে ফেলে। তো বিলিকে ধরে পুলিশ যখন জিজ্ঞাসা করতে থাকে যে রিকি আর রেজিনা কোথায়, আর রেজিনার সাথে তোমাদের কি সম্পর্ক, তখন বিলি যেটা বলে যে রেজিনা আর রিকি হচ্ছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড, তারা দুজন দুজনকে অনেক বেশি ভালোবাসে, এবং তারা যাতে নিজেরা স্বাধীনভাবে থাকতে পারে নিজেদের মতো করে, এই জন্য তারা এই দেশ ছেড়ে মানে আমেরিকা ছেড়ে তারা মেক্সিকোতে চলে গেছে, মানে মেক্সিকোর উদ্দেশ্যে তারা রওনা হয়ে গেছে। তো এটা জানার সাথে সাথে পুলিশ রিকি আর রেজিনাকে খুঁজতে থাকে। আর যেহেতু মাত্র 5-6 দিন হয়েছে ওরা রওনা দিছে, তো ওরা এখনও আমেরিকার বর্ডার ক্রস করে মেক্সিকোতে ঢুকতে পারেনি, এটা পুলিশ ধারণা করে নেয়। ধারণা করে নিয়ে ওদের ওদের মানে সারা দেশে ওদেরকে খুঁজতে থাকে, সারা দেশের পুলিশকে জানায় দেয় ওদেরকে খুঁজতে। আর হচ্ছে রিকির নামে অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দেয়। এটার একটা কারণ ছিল, সেটা হচ্ছে রিকি হচ্ছে প্যারোলে বের হয়েছে জেল থেকে, এবং ওর এই প্যারোলের একটা শর্ত ছিল যে এই যে হিউস্টন শহর, এর বাইরে ও বের হতে পারবে না। আর রিকি যেহেতু এই প্যারোলের শর্ত ভঙ্গ করছে, যে হিউস্টন থেকে শুধু না, মানে সে পুরো আমেরিকা থেকে বাইরে চলে যাবে এরকম প্ল্যান করছে, তো ওর নামে সাথে সাথে পুলিশ অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করে দেয়। আর রেজিনার ক্ষেত্রে যেটা হয়, রেজিনার যত ইনফরমেশন আছে, ওর যে ছবি আছে, সব কিছু হচ্ছে পুলিশের ন্যাশনাল ডাটাবেজে দিয়ে রেজিনাকে মিসিং পার্সন হিসেবে পুলিশ খুঁজতে থাকে। তো এভাবে খুঁজতে খুঁজতে প্রায় 2 সপ্তাহ কেটে যায়, ওদের কোনো রকম কোনো ইনফরমেশন পুলিশ কোথাও পায় না। তো 2 সপ্তাহ পরে রেজিনার বাবা জেরির কাছে একটা লোক ফোন দেয়, ফোন দিয়ে জিজ্ঞেস করে যে আপনি কি রেজিনার বাবা? তখন জেরি বলে যে হ্যাঁ আমি রেজিনার বাবা। তখন ওই লোকটা কথা বলে যে আপনার মেয়ে কোথায় আছে এই ইনফরমেশন আমি আপনাকে দিতে পারবো। তো রেজিনার বাবা স্বাভাবিক, এতদিন ধরে মেয়ে মিসিং, তো সে মানে জিজ্ঞেস করতে থাকে হ্যাঁ তাড়াতাড়ি বলেন আমার মেয়ে কোথায় আছে। তো তখন ওই লোকটা বলে যে আপনার মেয়ে কোথায় আছে এই এক্স্যাক্ট ইনফরমেশন আমি আপনাকে দিতে পারবো না, আপনার মেয়ে কোনো একটা জায়গায় পড়ে আছে, এবং তার শরীরের অনেক পরিবর্তন আমি করে ফেলছি, যেতে মানে আপনারা এখন ওকে দেখলে চিনতে পারবেন না। মানে এরকম অদ্ভুত একটা কথা সে জেরিকে বলে। প্রথমে জেরি না বুঝতে পারতেছিল না যে লোকটা আসলে ওকে কী বলছে, এরকম অদ্ভুত উল্টাপাল্টা কথাবার্তা। স্বাভাবিক, তার মেয়ে এতদিন ধরে মিসিং, আর এখন একটা লোক অদ্ভুত মানে ফোন করে এরকম অদ্ভুত কথাবার্তা বলতেছে যে তার মেয়ের শরীরের অনেক পরিবর্তন করে ফেলছে, যে চিনতে পারবে না, তারপর মেয়েটা কোথাও না কোথাও পড়ে আছে। তো জেরি না খুবই প্যানিক করতে থাকে আর বলতে থাকে আপনি এসব কী বলছেন, প্লিজ বলেন রেজিনা কোথায় আছে, আপনি যদি জানেন, এরকম বলতে থাকে। তো রিকোয়েস্ট করতে থাকে কান্না করে। তখন হচ্ছে লোকটা না ফোন রেখে দেয় আর কিছু বলে না। তো এরপরে না লোকটা যখন ফোন কেটে দেয়, তো জেরি না কল ব্যাক করতে পারে না, কারণ কলটা হচ্ছে বুথ থেকে করা হয়েছিল, তো ওদের আসলে কিছুই করার থাকে না। তো এরপরে ঠিক 2 দিন পরে ক্যারোলিনার ফোনে আবার এই সেম লোকটাই আবার কল করে। ক্যারোলিনাকেও না এই লোকটা সেম কথা বলতে থাকে, জেরিকে যা যা বলছিল যে তোমাদের মেয়ে একটা পরিত্যক্ত জায়গায় পড়ে আছে, শরীরে অনেক চেঞ্জ করে ফেলছি, তোমরা দেখলে চিনতে পারবে না, তারপর কোনো দিন খুঁজে পাবা না, এই টাইপের কথাবার্তা। তো ক্যারোলিনাও না লোকটাকে জিজ্ঞেস করতে থাকে যে অ্যাটলিস্ট এটা বলো যে আমাদের মেয়ে বেঁচে আছে নাকি। তো লোকটা তখন ক্যারোলিনাকে একটা গ্রোসারি স্টোরের অ্যাড্রেস দেয়, আর অ্যাড্রেস দিয়ে বলে যে কালকে দুপুর ঠিক 2টার সময় আমার সাথে এই গ্রোসারি স্টোরের সামনে দেখা করবা, আমি সামনাসামনি দেখা করে তোমাকে ডিটেলস বলবো রেজিনার ব্যাপারে।
তো তারপরে ক্যারোলিনা এরকম পুলিশের কাছে গিয়ে বলে যে ফোন কলের ব্যাপারে আমার কাছে এরকম ফোন কল আসছিল, তারপরে এরকম এরকম বলছে। তো হচ্ছে পুলিশও ওর সাথে মানে ওরা আর কি প্ল্যান করে যে ক্যারোলিনা স্টোরের সামনে থাকবে, তখন পুলিশও দূরে দাঁড়ায় থাকবে, যে কোনো লোক যদি ওদের মানে ক্যারোলিনার সাথে কথা বলতে আসে তখন হচ্ছে পুলিশ গিয়ে ধরবে। তো সেই মোতাবেক তারা কাজ করে। ক্যারোলিনা দুপুর 2টার সময় গিয়ে দোকানে মানে দোকানের সামনে দাঁড়ায় থাকে, আর পুলিশরাও দূরে সিভিল ড্রেসে দাঁড়ায় থাকে। তো ঠিক মানে একদম 2 ঘন্টারও বেশি সময় তারা দাঁড়ায় থাকে, কিন্তু হচ্ছে কেউ ক্যারোলিনার কাছে আসে না কথা বলার জন্য। পুলিশও দাঁড়ায় থাকে। তো এরকম 2 ঘন্টা পর্যন্ত ওয়েট করার পরে তারা বুঝতে পারে যে এই লোক আর আসবে না, তখন আবার সবাই সবার মতো ফিরে আসে। আর এদিকে পুলিশ হচ্ছে এই যে 2টা কল আসছে জেরির কাছে আর ক্যারোলিনার কাছে, এই 2টা কল ট্রেস করে। তো ট্রেস করে যেটা পুলিশ পায় যে ক্যারোলিনার বাসা থেকে প্রায় 200 মাইল দূর থেকে কল করা হয়েছে। তো টেক্সাসের ভিতরেই যদিও, কিন্তু 200 মাইল দূর থেকে তো কেউ নিশ্চয়ই ইনফরমেশন দেওয়ার জন্য আসবে না। তো এটা পুলিশ বুঝেই যায় যে এটা মানে পুরা শুধুই কল করছে ফালতামি, মানে কোনো ইনফরমেশন সত্যি দেওয়ার অথবা এই লোকটা সত্যি দেখা করার কোনো ইন্টেনশন ছিল না। তো ওই দিনও এই লোক তো আর দেখা করতে আসেই নাই। আর হচ্ছে সম্ভবত ওই লোকের সন্দেহ হয়েছে, অথবা অন্য কিছু ইন্টেনশন ছিল না, অথবা ইন্টেনশন থাকলেও পরবর্তীতে হয়তোবা ধারণা করছে যে পুলিশ টুলিশ আসছে। তো যাই হোক, লোক আর দেখা করতে আসে নাই। আর এরপর থেকে না কোনো দিন আর কোনো ফোন কল আসছে, না জেরির কাছে না ক্যারোলিনের কাছে, কারো কাছে আর কোনো রকম কোনো ফোন কল আসে নাই। আর এরপর থেকে রিকি আর রেজিনা সম্পর্কে কোনো রকম কোনো ইনফরমেশনও আর কখনো পুলিশ পায় নাই। তো স্বাভাবিকভাবে এটা আস্তে আস্তে সবাই ভুলে গেছে এই কেসটা সম্পর্কে। পুলিশও ধরে নিছে, হয়তো বা ওরা মেক্সিকোতে পালায়া চলে গেছে। আর ক্যারোলিন আর জেরিও নিজেদের মতো ব্যস্ত হয়ে গেছে নিজেদের লাইফে। আর হচ্ছে আর রিকির ব্যাপারে যেটা হচ্ছে, রিকির তো বাবা মার কোনো খোঁজ খবর ছিল না, ওর সম্পর্কে আসলে ওভাবে কেউ কোনো দিন খোঁজ খবর নেয়নি। শুধুমাত্র পুলিশে আসামি হিসেবে ওকে খুঁজে বেড়াচ্ছিল, এছাড়া কেউ কোনো দিন ওকে খুঁজে বের করার কোনো রকম কোনো চেষ্টা করেনি। তো এভাবে দিন কাটতে কাটতে 1990 সালের সেপ্টেম্বর মাসের দিকে ইলিনয়তে একজন কৃষক সে চিন্তা করতে থাকে যে তার একটা বার্ন আছে। তো বার্ন হচ্ছে ওই যে স্টোর রুমের মতো কিছু কুঁড়ে ঘর টাইপের আমাদের দেশে বানায় রাখে না, যেখানে যন্ত্রপাতি ফসল টসল এনে রাখে কেটে, ওই টাইপের। তো ওনার অনেক দিনের পুরানো একটা বার্ন আর কি এই কৃষকটার। তো সে চিন্তা করতে থাকে এই বার্নটা সে ভেঙে ফেলবে। তো এই বার্নটা যখন সে ভাঙতে যায়, তখন সে বার্নের ভিতরে যখন তার অনেক জিনিসপাতি ছিল হয়তো বা, এগুলো সে বের করতে থাকে। তারপরে তো বার্নটা ভাঙবে। তো তখন সে এটার ভিতরে একটা কঙ্কাল পায়, মাথার কঙ্কাল। তো সাথে সাথে সে পুলিশকে ইনফর্ম করে, এবং পুলিশ যখন এসে কঙ্কালটা উদ্ধার করে, তখন পুলিশ আসলে কঙ্কালটার যে অবস্থা ছিল, পুলিশ বুঝতে পারে যে এটা অনেক দিন ধরে এখানে পড়ে আছে। কঙ্কালের গায়ে কোনো মানে বিন্দু পরিমাণে কোনো মাংস ছিল না, পুরো শুধু হাড্ডিগুড্ডি ছিল। এবং হচ্ছে কঙ্কালটার মানে কঙ্কালটা দেখে বোঝার কোনো উপায় ছিল না এটা ছেলে নাকি মেয়ের কঙ্কাল। কিন্তু পুলিশ একটা জিনিস বুঝতে পারে যে কঙ্কালটার যে মানে সাইজ দেখে, স্কাল্পের সাইজ, তারপরে হাড্ডির যে সাইজ ছিল, এটা দেখে বুঝতে পারে এটা কোনো টিনেজ ছেলে অথবা মেয়ের কঙ্কাল। মানে প্রাপ্তবয়স্ক কোনো মানুষের কঙ্কাল এটা না, কম বয়সী একটা কঙ্কাল। তো এরপরে পুলিশ হচ্ছে কঙ্কালটা অটোপসির জন্য নিয়ে যায়, এবং অটোপসিতে দেখা যায় যে এই কঙ্কালটা একটা মেয়ের কঙ্কাল, এবং প্রায় 1 বছরের মতো হয়েছে যে মানে মেয়েটা মারা গেছে। আর মানে মেয়েটা মারা যাওয়ার মেইন কারণ হচ্ছে সেটা হচ্ছে মেয়েটার গলায় চিকন তারের মতো কোনো কিছু দিয়ে জোরে মানে টানা হয়েছে। এরভাবে মেয়েটাকে মারা হয়েছে স্ট্রাঙ্গল করে। আর হচ্ছে শুধুমাত্র একবার না, 16 বার এরকম তার পেঁচায় মেয়েটার গলায় স্ট্র্যাঙ্গল টাইপের করা হয়েছে। আর মেয়েটার গলায় যে এরকম 16 বার যে তার পেঁচায় টানা হয়েছে, এটা কীভাবে বুঝে গেছে? এটা বুঝে যাওয়ার কারণ হচ্ছে মেয়েটার যে গলার যে হাড্ডি ছিল, এই হাড্ডিতে 16 বারের মানে 16 বার তার পেঁচায় টানার যে দাগ, এটা পাওয়া গেছে। এবং শুধু এটাও না, এই মেয়েটাকে মারার আগে মানে অনেক রকম অত্যাচার করা হয়েছে, এবং ওরা হাড্ডিতে অনেক রকমের প্রমাণ পাওয়া গেছে, অনেক রকমের দাগ পাওয়া গেছে। শুধু এটাও মানে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যেটা মেয়েটার প্রাইভেট পার্ট হচ্ছে রেজার দিয়ে কাটা হয়েছে, এবং সেটার দাগ মেয়েটার প্রাইভেট পার্টের যে হাড্ডি ওখানে পাওয়া গেছে। আর হচ্ছে মেয়েটার চুলও কেটে নেওয়া হয়েছে সম্ভবত রেজার দিয়ে, এই জন্য ওখানেও স্কাল্পেও দাগ ছিল মেয়েটার সাথে খুবই ভয়ঙ্করভাবে হচ্ছে মানে অত্যাচার করা হয়েছে, আরও অনেক কিছু করা হয়েছে। তো মেয়েটা মানে খুবই দুঃখজনকভাবে মারা গেছে। এই যে এত কষ্ট সহ্য করে এই যে হতভাগ্য মেয়েটা, এই মেয়েটার পরিচয় বা কী, এটা আমরা জানবো।
তার আগে আমার যে প্রিভিয়াস ভিডিও ছিল সেখানেও এরকম একটা মেয়ের লাশ পাওয়া যায় এবং যার চেহারা দেখে বোঝার উপায় ছিল না তার পরিচয়। তো আলটিমেটলি পুলিশ আসলে পোস্টমর্টেমের পরে তার পরিচয় জানতে পারে। তো আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে আসতে পারেন, আমি ডেসক্রিপশনে সেই ভিডিওর লিঙ্কটি দিয়ে দিব।